টিপস আমি কুহেলি তোমাদেরকে আজকে যার জন্য এলাম যে ক্লাস 12 এর আজকে পরীক্ষা হয়েছে, 11 এর পরীক্ষা হয়ে গেছে। 12 এর পরীক্ষার আমি রিভিউটা নিচ্ছিলাম যে কার কিরকম পরীক্ষা হয়েছে। তো সেখানে আমার তো ভীষণই ভালো লাগছে যে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন ভীষণ সহজ হয়েছে, এটা দিয়ে কিছু বলার নেই। মানে এটা সত্যি কথা বলতে আমি এতগুলো কোয়েশ্চেন দেখার পরে এইরকম কোয়েশ্চেন শুধু কয়েকটা হতে পারে এসএকিউ আর এমসিকিউ একটু ঘুরিয়ে দিয়েছে, বাদ বাকি আর কিছু ঘোরানো কোয়েশ্চেন ছিলই না। তো সেখানে আমি আমার মানে কি বলবো যে তোমাদেরকে আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে মানে আমি শুধু 5 নম্বরের 5 মার্কসের কোয়েশ্চেনের সাজেশন দিতে চেয়েছিলাম। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে না ম্যাম আমাদেরকে সবে সাজেশন দিন, এমসিকিউ সাজেশন এসিকিউ সাজেশন সেইভাবে হয় না। তবুও বলে দিয়েছিলাম যে এই জায়গাগুলো একটু দেখে যাও, হয়ে যাবে। তো সেখানে আমি দেখছি 2 নম্বর এবং 5 মার্কস যেটাতে আমি বলেছিলাম যে সাজেশন হিসেবে, বাদ বাকিটা আমি এমসিকিউ বলে দিয়েছিলাম যে এই জায়গাগুলো দেখে যাও, আসতে পারি। ওটা আমি সাজেশনের মধ্যে তেমন একটা ফেলিনি। তো সেখানে 2 নম্বরের কোয়েশ্চেন যেগুলো এসেছে প্রত্যেকটা সাজেশন থেকে, ইভেন অথবা গুলোও এসেছে সাজেশন থেকে, কোনো মিস্টেকই হয়নি এখানে। একদম 100% সাজেশন থেকে এসেছে 2 মার্কস এবং 5 মার্কস। কোয়েশ্চেন ছিল, প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, কোন ধরনের ক্ষমতাযুক্ত হলে দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা চাহিদায় রূপান্তরিত হয়। এটা মানে 2 নম্বরের কোশ্চেন হিসেবে যথেষ্ট, মানে একদম ছোট্ট একটা কোশ্চেন, একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ, কোন ধরনের ক্ষমতা। এইটা হচ্ছে দ্রব্য কেনার ক্ষমতা। কেনার ক্ষমতা থাকলেই দ্রব্যটা কেনার ক্ষমতা আর ইচ্ছা, ক্ষমতা এবং ইচ্ছা এই দুটো জিনিস থাকলেই কি হচ্ছে, আকাঙ্ক্ষাটাই হয়ে যাবে, দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাটাই হয়ে যাবে কি চাহিদা। এরপরের যেটা, দ্রব্যের ব্যক্তিগত চাহিদাকে প্রভাবিত করে এমন দুটি বিষয়ের নাম লেখো। এই কোশ্চেনটা বোধহয় মানে আমি যতবার পড়িয়েছি ততবার বলেছি যে এই জায়গাটা দেখে যাও, এটা আসার চান্স খুব বেশি। চাহিদা থেকে এই কোশ্চেন আসার চান্স খুব বেশি। কোনো ঘুরিয়ে প্রশ্ন দেয়নি, মানে আমি ভাবতেই পারছি না যে এখানে কোনো ঘোরানো, মানে এত ঘোরানো প্রশ্ন হওয়া মানে হতে পারতো, কিন্তু দেয়নি। যাই হোক, বলেছিলাম তোমাদেরকে কোয়েশ্চেন তোমাদের সহজ হবে। চাহিদার নিয়মটি লেখো, দাম প্রভাবের দুটি অংশ লেখো, তারপর এখানে কোন ধরনের দ্রব্য স্থিতিস্থাপক হয় প্রত্যেকটা জিনিস বলা, সম্পূর্ণ স্থিতিস্থাপকের অর্থ কি, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে চাহিদা রেখা আকৃতি কেমন হবে। তারপরে এটা এর কোশ্চেন দিয়েছে, ফার্মের পরিবর্তনীয় উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও। একদম সহজ, ফার্মের স্থির ব্যয় কাকে বলে, মানে প্রত্যেকটা কোশ্চেন বলা, প্রত্যেকটা কোশ্চেন। এটা অথবাতে ছিল। ফার্মের গড় রেভিনিউ এর সংজ্ঞা দাও, এটা ছিল এফ। তার সঙ্গে অথবাতে ছিল ফার্মের প্রান্তিক রেভিনিউ কাকে বলে, মানে গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, এইগুলো করে যাও, এখান থেকে আসবেই আসবে। আমি তো ভাবতেই পারিনি যে ছোট প্রশ্নতেও আসবে এবং বড় প্রশ্নতেও আসবে। একদম মানে এতটা সহজ কোশ্চেন সত্যি ধারণার বাইরে। তবে যদি পড়াশোনা না করে থাকো কিছু বলার নেই তোমাদেরকে, যারা পড়াশোনা করনি। আচ্ছা, তারপর ছদ্ম বেকারত্ব কাকে বলে, এটাও করানো। তারপরে আমি আরো একটা জিনিস খেয়াল করলাম, পরে বলছি, দরিদ্র পরিমাপের মাথাগন্তি অনুপাত কি, বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাট চুক্তির মধ্যে পার্থক্য। তারপরে অথবাতে আছে বিশ্ব বাণিজ্য সংস্থা যে কোনো দুটি কাজ উল্লেখ করো। তারপরে আইতে আছে ভারতের আমদানি উদারীকরণ নীতি দুটি অসুবিধা লেখো। একদম সহজ, 1993 সালে মালহোত্রা কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো, এটাও সহজ। ভারতের বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা উল্লেখ করো, ভারতবর্ষের বিশ্বায়নের দুটি অসুবিধা উল্লেখ করো। এবার 5 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন গুলো যদিও বা একটু মানে কি ফুটিয়ে এসেছে, 5 নম্বরের কোশ্চেনে কোনো ব্যাপারই নেই, মানে একদম সহজ সরল কোশ্চেন এসেছে। চাহিদা দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়বস্তু উল্লেখ করো। একদম মানে এই কোশ্চেনটা মানে আমি অনেক স্কুলের কোশ্চেন দেখেছি যেখানে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিয়েছে, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ঘুরিয়ে পেঁচিয়ে যে কোশ্চেনটা আছে, বিন্দুস্থ স্থিতিস্থাপকতা যে কঠিন বিষয়টা আছে, তোমাদেরকে অত মাথায় রাখতে হবে না। যদি একবার পড়ে যদি মনে না থাকে সেটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। অথবাতে তোমরা পেয়ে যাবে অন্য কোশ্চেন।
একদম সেই কোশ্চেনটাই আসেনি। আমি যেটা বলে দিয়েছিলাম যে এটা মাথা ঘামানোর দরকার নেই, সেই কোশ্চেনটাই আসেনি। তো এটা এসেছে, তার সঙ্গে আরো এসেছে দেখাও কিভাবে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের শ্রেণীবিভাগ করা যায়। এটা তো ভীষণই সহজ ছিল এবং এটাও আমি বলে দিয়েছিলাম যে আয়গত স্থিতিস্থাপকতার মধ্যে দ্রব্যের শ্রেণীবিভাগ। আচ্ছা, গড় ও প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এটা মানে আমি এটা কি বলবো, প্রত্যেকটা যতবার পড়িয়েছি ততবার সুন্দর করে দেখিয়েছি, ছবি এঁকে দেখিয়েছি, প্রত্যেকটা ব্যাপার ভালো করে বুঝিয়েছি এবং প্রত্যেকবারই বলেছি এই কোশ্চেন আসবেই আসবে, অথবাতে হলেও আসবেই আসবে। তো এসে হচ্ছে। আচ্ছা, আরো একটা কোশ্চেন বলেছিলাম আসতে পারে, সেটা হচ্ছে যে 3টে স্টেজ, উৎপাদনের 3টে স্তর, সেটা যদিও আসেনি, যাই হোক। তারপরে যেটা হয়েছে উৎপাদন প্রক্রিয়া স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি লেখো। এটাও বলেছিলাম, তো খুব ইম্পর্টেন্টের মধ্যে বলিনি এটা, তো এটা এসেছে। আমি বলেছিলাম মাত্রা বৃদ্ধি প্রতিহারের নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটা আসেনি। এখানে এসেছে স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাত, এটাও ইম্পর্টেন্টের মধ্যেই ছিল। যাই হোক, বৃহৎ আয়তন উৎপাদনে কি কি ধরনের ব্যয় সংকোচ উদ্ভব হয়, এটাও বলে দিয়েছিলাম। এটা তো খুবই সহজ ছিল। তারপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে যে এতটা একটা সহজ কোশ্চেন আসবে, এটা সত্যি আমি ধারণা করতে পারিনি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে একদম ডিরেক্ট একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এটা তোমরা ক্লাস 11-এও পড়েছো, ক্লাস 12-এও পড়েছো, এটা মানে না, যদি কেউ মানে বলে যে এটা কঠিন তাহলে কিছু বলার নেই। তারপরেরটা অথবাতে যেটা দিয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে ফার্মে স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় ব্যাখ্যা করো, এটাও বলেছিলাম। তবে আমার মনে হয় অথবার আগের কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করাটা বেশি ভালো, তার কারণ ওখানে তোমাদের বৈশিষ্ট্য লিখতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু এখানে ছবি টবি আঁকা বেশ কঠিন একটা ব্যাপার ছিল, মানে একটু তুলনামূলক ভাবে কঠিন ব্যাপার ছিল। তার তুলনায় আগেরটা মানে অথবাতে যেটা আছে সেটা সহজই আছে, আমার মনে হয় না তোমাদের অসুবিধা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, দেখাও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের প্রান্তিক ব্যয় রেখা তার স্বল্পকালীন যোগান রেখার একটি অংশ। এটাও ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম এবং আমার কাছে যারা পড়ে, আমি লাস্ট দিন বা তার আগের দিন এটা একটা স্টুডেন্ট বলেছিল আমি আরেকবার বুঝিয়ে দিন ম্যাম, আমি তাকে আরেকবারও বুঝিয়ে দিয়েছিলাম, তাকে না সবাইকেই বুঝিয়ে দিয়েছিলাম। তো এটাও একটা মানে আমার যে জিজ্ঞেস করেছিল মানে তার কি বলবো, তার সেটা পড়ে যাওয়াটা সার্থক হয়েছে আর কি। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে ছিল এবং এসেওছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট যোগান স্থির থাকে, যদি মোট চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজার দাম কিভাবে প্রভাবিত হয়, এটা চিত্রের সাহায্যে দেখাও। এটা আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে ছিল না, যাই হোক এটা অথবাতে ছিল। তাই অথবার এটা অথবা এর কোয়েশ্চেনটা আমার এসেছে, অথবার কোয়েশ্চেনটা আমার সাজেশনের মধ্যে থেকে আসেনি। যাই হোক, অথবা এটাকে আমি মানে কারণ দেখো এটা আমার একটা কোয়েশ্চেন এসেছে, অথবাটা সেটা আসেনি, সেটা হতেই পারে। আমি তো আমার কোয়েশ্চেন আমি বলেইছিলাম যে 80% চান্স, সেখানে আমার 100%ই এসেছে, কারণ একটা অথবার কোয়েশ্চেন তুমি সেটা অথবা বাদ দিয়ে অন্যটা তো এসেইছে, তাই না। তারপরেরটা বলেছে জাতীয় আয় পরিমাপে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। আমি আয় সুমারি আর উৎপাদন সুমারি দুটোই বলেছিলাম, দুটোই পড়ে যেতে তোমাদের বলেছিলাম। বিশেষ করে মূল্য সংযোজন পদ্ধতিটা বলেছিলাম বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা বলেছে, মানে এরকম একটা কোয়েশ্চেন আসার চান্স যে থাকতে পারে ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষায় বলেছে দুটোর মধ্যে যে কোনো একটা লেখো বা 3টের মধ্যে যে কোনো একটা লেখো। এটা তোমরা খুবই লাকি, যেহেতু কোভিড সিচুয়েশন ছিল, তোমাদের কোয়েশ্চেন কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কোয়েশ্চেনই করেনি, যাতে তোমাদের লিখতে না অসুবিধা হয়। স্কুলটা খোলা নেই, তার জন্য তোমরা কিন্তু সত্যিই খুব সহজ কোয়েশ্চেন পেয়েছো। যারা সারা বছর পড়োনি তাদের কথা আমি কিছু বলবো না, তার কারণটা আমি তোমাদেরকে, তোমরা বলবে যে ম্যাম বারবার এই কথাটা বলছেন কেন। বারবার এই কথাটা বলার একটাই কারণ, আমার খারাপ লাগার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিয়েছিলাম, তোমাদের যা ডাউট আছে তোমরা ওই দিন আমায় বলবে। ইভেন আমি সেই ক্লাসটা প্রায় 2 ঘন্টারও ওপর আমি ক্লাস করে গেছি। সেই জায়গায় সবাই আমাকে ডাউট বলেছে, এরপরেও আমি দেখেছি যে তারপরেও আমাকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে, ম্যাম এটা পাচ্ছি না, ম্যাম ওটা পাচ্ছি না, ম্যাম সেটা পাচ্ছি না, ম্যাম এটা বলে দিন। ইভেন মানে আমি বলছি আমি বাড়িতে নেই, আমার পক্ষে বলাটা সম্ভব নয়, এই মুহূর্তে আমি বলতে পারছি না, আমি অন্য জায়গায় আছি, না ম্যাম বলে দিন, ম্যাম বলে দিন। এটা তো না যে আমি ইউটিউব করছি, ইউটিউবে তোমাদের সাহায্য করছি, এর মানে এই নয় তোমরা যখন তখন আমার কাছ থেকে সাহায্য পাবে, তাই না। তো যখন তোমাদের ইচ্ছে হবে সাহায্য নেবে, যখন ইচ্ছে হবে না তোমরা যে ভিডিওটাও দেখবে না, সেটা তো ঠিক নয়, সেটা আমার সত্যিই খারাপ লাগার বিষয়। কিন্তু
বলছি, যারা সারা বছর পড়াশোনা করেছো, যারা সারা বছর আমার ভিডিওতে মানে কমেন্ট করেছো, আমি দেখেছি তাদের মধ্যে কারোর এরকম সমস্যা হয়নি যে আমার পরীক্ষার আগের দিন আমাকে ডিস্টার্ব করেছো। হ্যাঁ, এরকম হয়েছে যে বেশ কিছু স্টুডেন্টের কিছু জিনিস মনে হয়েছে যে আটকে গেছে, ম্যাম এটা বলে দিন, নিশ্চয়ই বলে দিয়েছি, কিন্তু সেটা কথা নয়। কিন্তু ইউটিউব থেকে সারা বছর যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকে আমি দেখিনি যে লাস্ট মোমেন্টে গিয়ে আমাকে প্রচুর পরিমাণে মানে আমার যারা অনলাইন অফলাইন স্টুডেন্ট তাদের থেকেও বেশি রিকোয়েস্ট এসেছে, বেশি কোয়েশ্চেন এসেছে যারা আমার ইউটিউবের দর্শক। নিশ্চয়ই তোমরা আমার দর্শক, তোমাদেরকে তো নিশ্চয়ই আমি সাপোর্ট করব, কিন্তু এমন তো নয় যে আমি বলছি আমি একটা প্রবলেমের মধ্যে আছি, আমি বাড়ির বাইরে আছি, আমি বলতে পারছি না, তারপরেও তোমরা সেই প্রশ্ন করেই যাচ্ছ। মানে সবাই না, কয়েকজন, তাদেরকে আমার একটাই প্রশ্ন, মানে আমি তাদেরকে জিজ্ঞেস করি সারা বছর কি করছিলে, সারা বছর তুমি কি করছিলে যে তুমি উত্তরটা জানো না বা এতদিন প্রশ্নটা জিজ্ঞেস করোনি। এমন কিছু ছোটখাটো প্রশ্ন উত্তর জিজ্ঞেস করেছে যেগুলো কিনা বইতে ডিরেক্ট উত্তর আছে, তারপরেও আমাকে প্রশ্ন করছে যে ম্যাম পাচ্ছি না। হ্যাঁ, অনেকে আছে যেগুলো বইতে পাচ্ছে না, বইতে নেই, সেরকম প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাদেরকে উত্তর বলেছি, ঠিক আছে, কিন্তু বইতে দেওয়া আছে সেরকম উত্তর বা আমি ভিডিও করে দিয়েছি, খুব ক্লিয়ারলি বলে দিয়েছি। আবার কেউ বলেছে ম্যাম ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দিন, আমি এটা খুঁজে পাচ্ছি না, ভিডিওটা খুঁজে পাচ্ছি না, আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিন। এতটা মানে তুমি লিঙ্কটা খোঁজো, লিঙ্কটা খুঁজতেও তুমি পাচ্ছ না, তোমাকে লিঙ্কটাও আমি খুঁজে দেবো। আমার তো চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের জন্য প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে গেলেই পেয়ে যাবে, সেটাও যদি না করো আর কিছু বলার নেই। যাই হোক, তারপরের কোশ্চেন এখানে বলেছে জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলি সংক্ষেপে লিখো। এটাও আমি এর মধ্যে বলেছিলাম, সাজেশনের মধ্যে বলেছিলাম। ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করতে পারে তা দেখাও, এটাও বলেছিলাম। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দুটো ছিল, একটা ছিল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আর ছিল কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমি বলেছিলাম দুটোর মধ্যে একটা আসবেই আসবে অথবা দুটোই আসবে, তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এসেছে। আগেরটা আমি খুব একটা ইম্পর্টেন্ট বলিনি, বলে দিয়েছিলাম যে ইম্পর্টেন্টের মধ্যে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট বলিনি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী মানে একদম এসেছে, এটা সবাই আশা করছি লিখেছো। আচ্ছা, ভারতের দারিদ্র দূরীকরণের প্রধান কর্মসূচি, এইটা একদম সহজ ছিল, এটা বলেও ছিলাম। আর ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্য আলোচনা করে, এটাও বলেছিলাম যে বিভিন্ন ধরনের বেকারত্ব কেমন হয় সেটা নিয়ে। মানে আমার কাছে যারা পড়ো তাদেরকে যতগুলো পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় যা কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনগুলোই এসেছে। মানে আমি তো ভাবতে পারিনি যে এরকম ধরনের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এমসিকিউ এসিকিউ গুলো তো তোমাদের কোশ্চেন পেপারের সঙ্গে চলে গেছে, তো আমার কাছে কোশ্চেন পেপার গুলো ছিল না, কোশ্চেন পেপারটা নেই। তো আমি চেষ্টা করেছি যে একটা জায়গা থেকে ইউটিউবেই একজন কোশ্চেনটা দেখাচ্ছিলেন, তো তার কোশ্চেন তো স্ক্রিনশট নিয়ে আমি দেখাতে পারবো না, আমি তাই কোশ্চেনগুলো লিখে নিয়ে তোমাদেরকে বলছি উত্তরগুলো কি হবে, দেখো তোমাদের বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, নিচে কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়? এখানে অপশন আছে দান্ডেকার, প্রণব বর্ধন, এ হচ্ছে দান্ডেকার, বি হচ্ছে প্রণব বর্ধন, 3 হচ্ছে মিনহাস, 4 হচ্ছে মোহালানবিশ ছিল আয় বৈষম্য। বাদ বাকি এই তিনজনই ছিল দারিদ্র পরিমাপের সঙ্গে যুক্ত ছিল, বাদ বাকি শুধুমাত্র মোহালানবিশ ছিলেন না। তো এখানে উত্তর হবে মোহালানবিশ। এর পরের কোশ্চেন, আচ্ছা আমি অপশনগুলো কোশ্চেনে রেখে দিইনি, আমি শুধুমাত্র কোশ্চেনগুলো রেখে দিয়েছি। যাই হোক, এর পরেরটা হচ্ছে নিচের উল্লেখিত বৈশিষ্ট্যগুলি থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোন বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়? এই কোশ্চেনটা মানে অসাধারণ একটা কোশ্চেন, সঙ্গে এই কোশ্চেনটা এখানে যেমন এমসিকিউতে এসছে, এসএকিউতে ঠিক ঘুরিয়ে কোশ্চেনটা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে এখানে অপশন এ হচ্ছে একজন মাত্র ক্রেতা, না একজন মাত্র ক্রেতা কি করে হবে, সেটাতে একচেটিয়া। আচ্ছা, ফার্ম ও শিল্পের মধ্যে কোনো বিভেদ নেই, এটাও একচেটিয়া। শিল্পে প্রবেশ ও নির্গমন অবাধ নয়, এটাও একচেটিয়া বলো, অলিগোপলি বলো, সেখানে রয়েছে। আর তারপরেটা রয়েছে প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে, এটা হচ্ছে এই অপশনটাই রাইট হবে, অপশন ডি। চলো নেক্সট, অথবা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা যারা বৈশিষ্ট্য লিখেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লিখেছে, তাদের লিখতে আমার মনে হয় না এই কোশ্চেনটা অসুবিধা হয়েছে। আচ্ছা, তারপরেরটা যেটা অথবা বলছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের শর্ত হলো। আমাকে ঠিক
পরীক্ষার একদিন আগে একজন লিখেছিল, কি বলে পাঠিয়েছিল কোশ্চেন, যে কোশ্চেন লিখে পাঠিয়েছিল, ম্যাম এটা ঠিক হয়েছে কিনা বলুন, তার মধ্যে এই কোশ্চেনটা ছিল। যাই হোক, তাছাড়াও আমি যখন তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম তখন আমি বলেছিলাম প্রথম ক্রমের শর্ত আর দ্বিতীয় ক্রমের শর্তগুলো পড়ে যাবে। কারণটা আমি যখন ওই এটা বলেছিলাম, কি বলে স্বল্পকালীন ভারসাম্য, তখন ওই জায়গাটা বলে দিয়েছিলাম প্রথম ক্রমের শর্ত আর দ্বিতীয় ক্রমের শর্ত, মুনাফা সর্বাধিকরণের জায়গা থেকেও আমি বলেছিলাম যে প্রথম ক্রমের শর্ত আর দ্বিতীয় ক্রমের শর্ত এই দুটো জায়গায় পড়ে যাবে। এই দুটো থেকেই প্রশ্ন আসবে, আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় ক্রমের শর্ত হচ্ছে কি হতে হবে, প্রান্তিক ব্যয় রেখাকে ঊর্ধ্বমুখী হতে হবে। এখানে দিয়েছে প্রান্তিক ব্যয় ইজিক্যাল টু প্রান্তিক ব্যয়, মানে এমআর ইজিক্যাল টু এমসি। এটা সবাই ভুল করে ফেলবে, কিন্তু না, এমআর ইজিক্যাল টু এমসি হবে। এটা প্রথম ক্রমের শর্ত। দ্বিতীয় ক্রমের শর্ত হচ্ছে প্রান্তিক ব্যয় রেখাকে ঊর্ধ্বমুখী হতে হবে, মানে নিচ থেকে ওপরের দিকে উঠছে, ঊর্ধ্বগামী হতে হবে। সি হচ্ছে প্রান্তিক ব্যয় রেখা নিম্নগামী, না এটা হবে না। দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হবে, এটাও হবে না। তো যাই হোক, বি, অপশন বিটা হচ্ছে রাইট। আচ্ছা, এরপরে হলো যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিকরণের প্রথম শর্ত, এটা কিন্তু যে কোনো, আগেরটা পূর্ণ প্রতিযোগিতামূলক ছিল, এটা যে কোনোতে একটাই শর্ত, সেটা হচ্ছে প্রান্তিক রেভিনিউ আর প্রান্তিক ব্যয় সমান হবে, মানে এমআর ইজিক্যাল টু এমসি। এই অপশনটা আছে সিতে, অপশন সিতে আছে। প্রথমটা ছিল এ, অপশন এতে ছিল গড় রেভিনিউ এর থেকে বেশি, বি ছিল গড় রেভিনিউ এর থেকে কম, সি ছিল প্রান্তিক ব্যয়ের সমান, আর ডি ছিল প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি। তো আমাদের হবে প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, স্বল্পকালে গড় ব্যয় রেখার আকৃতি। এটা আমি বহুবার করিয়েছি। গড় ব্যয় রেখা মানে এসি কার্ভ, ইউ আকৃতির মতো দেখতে। তো অপশনে ছিল অবতল, এ ছিল অবতল, বি ছিল নিম্নগামী, সি ছিল ঊর্ধ্বগামী, ডি ছিল ইউ। আমাদের যখনই
অস্থিতিস্থাপক বলে দিয়েছে। আবার পূর্ণ, পূর্ণ মানে এটা সম্পূর্ণ, সম্পূর্ণ কথার সম্পূর্ণ হলেই অস্থিতিস্থাপক মানে হচ্ছে ইলাস্টিসিটি জিরো। ইলাস্টিসিটি জিরো মানে উল্লম্ব হবে, উল্লম্ব। অপশন বিটা হবে রাইট, উল্লম্ব। এবার ফার্মের স্থির ব্যয়, এটা 9 নম্বর। ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হলো, ফার্মের স্থির ব্যয়ের একটি উদাহরণ হলো, এখানে অপশনে দিয়েছে মজুরি বাবদ ব্যয়, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, বীমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ, কাঁচা মাল ক্রয়ের ব্যয়। এটা হবে বীমার প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ। এটা হচ্ছে কারণ এটাই প্রত্যেক মাসে একই দিতে হবে। তারপরেরটা হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দামের পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয় তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান পরম মান কি হবে, এক অপেক্ষা বেশি। বলেছে চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দামের পরিবর্তন অপেক্ষা বেশি হয়, মানে চাহিদার পরিবর্তন বেশি, দামের পরিবর্তন কম, শতকরা হারটা কম, তাহলে স্থিতিস্থাপকতা কেমন হবে? স্থিতিস্থাপকতা 1-এর বেশি হবে, 1 অপেক্ষা বেশি হবে। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে হয়ে গেল। এবার আমাদের শূন্যস্থান পূরণ বা এসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো হয়ে গেল। এসিকিউ আছে, চলতি খাতে ভারতের টাকা রূপান্তর যোগ্য হয় ড্যাশ সালে। এটা সাল মনে রাখা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে যায়, তো এটা 1994 সাল ছিল। যাই হোক, তারপরে বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকর হয় 1990। দেখো, এটা ছিল আমাদের ওটাতে ছিল অপশনে ছিল 1995 হওয়া উচিত ছিল, এখানে 1990, এটা ভুল দেওয়া আছে। এরপর বলেছে ভারতবর্ষের কর ব্যবস্থার ক্ষেত্রে সংস্কার প্রস্তাব করেছিলেন নরসিংহ কমিটি। নরসিংহ কমিটি মিথ্যা, কারণটা হচ্ছে নরসিংহ কমিটি যেটা করেছিলেন ব্যাংকিং ব্যবস্থা, নরসিংহ কমিটি ব্যাংকিং ব্যবস্থার জন্য সংস্কারের কথা বলেছিলেন, এর নয়, কি বলে, কর ব্যবস্থা নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হলো ভারত সরকার জওহর রোজগার যোজনা চালু হয় 1989 সালে। এটাও সাল মনে রাখাটা একটু ডিফিকাল্ট ছিল। যাই হোক, ছদ্ম বেকারত্বের ক্ষেত্রে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা কত হয়? শুনবে, এটা ক্লাস 11 থেকে আমি বলে আসছি, 11 বহুবার বলেছি। তোমরা যখন 12 উঠেছো তোমাদেরকেও বলেছি, এবং বেকারত্ব পড়াতে গিয়েও বলেছি যে প্রান্তিক মানে ছদ্ম বেকারত্ব লিখতে গেলে এই শব্দটা যদি লেখো, ছদ্ম বেকারত্বের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয়, টিচার খুশি হয়ে যাবে। তোমাদের ছদ্ম বেকারত্ব কোশ্চেনে ছিল, সেখানে যদি লিখে থাকো খুব ভালো। আচ্ছা, আর ছিল ভারতবর্ষের ভূমির মালিকানা বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। তোমার যতটা ভূমি রয়েছে, আম্বানির কি ততটা ভূমি রয়েছে? আম্বানির কত আছে, বেশি না কম বলো তো? সবার মধ্যে বৈষম্য রয়েছে, ভূমি বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। যাই হোক, এটা কৃষি ভূমি কি বলে দিয়েছিল না? কৃষি ভূমি বলে দেয়নি, কৃষি ভূমির ক্ষেত্রেও বন্টনে বৈষম্য রয়েছে। তো মৌসুমী বেকারত্ব শুধুমাত্র কৃষি ক্ষেত্রে দেখা যায়, কি বোকা বোকা প্রশ্ন না? মৌসুমী বেকারত্ব শুধুমাত্র কৃষি ক্ষেত্রে কেন দেখা যাবে? শীতকালে যারা ধরো রাস্তায় বেরিয়ে আইসক্রিম বিক্রি করে, শীতকালে তাদেরকে দেখা যায় আইসক্রিম বিক্রি করতে? না, দেখা যায় না। তো সেক্ষেত্রে এই যে আইসক্রিম বিক্রেতা বা উৎপাদকদের একটু কমে যায়, উৎপাদনও কমাতে হয়। তো যারা এই আইসক্রিম বিক্রি করে, তো সেখানে তারা বেকার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রয় করে। এইটা যদি তুমি প্রথমে ওই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যদি বৈশিষ্ট্য দেখো, আরেকটা হচ্ছে আমাদের এমসিকিউতে ছিল যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সবাই সেম দ্রব্য বিক্রি করে, ওইটা সেম দ্রব্য বিক্রি করেছিল। যাই হোক, এটা সবাই পৃথক পৃথক দামে নয়, প্রত্যেকে একই দামে বিক্রি করে, তো এটাও মিথ্যা। 5 নম্বর গেল। 6 নম্বর বলেছে দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তবে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কি হবে? 1 হবে, কারণ দুটোই সমান। তো যাই হোক, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখার আকৃতি কেমন হবে? দেখো, এখানে বলেছে যোগান বাড়বে না কমবে আগে বুঝতে হবে। মজুরি বৃদ্ধি পেয়েছে, মজুরি বৃদ্ধি পাওয়ার জন্য উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। যে উৎপাদন করছে সে কি করবে? বেশি উৎপাদন করবে না কম? আচ্ছা, এখানে কি বুঝতে হবে? এখানে যোগান বৃদ্ধি পেয়েছে না যোগান হ্রাস পেয়েছে? তো এখানে যোগানটা কি হচ্ছে? হ্রাস পেয়েছে, হ্রাস পাবে, মানে কারণটা হচ্ছে উৎপাদন ব্যয়টা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে যে উৎপাদন করছে সেই উৎপাদন বেশি করতে পারবে না, তো সেক্ষেত্রে ওটা পেছনের দিকে বা পশ্চাতে বলতে পারো, বা বাঁ দিকে তোমরা
অনেক রকম লিখতে পারবে। বাঁ দিকে শিফট করবে, বাঁ দিকে স্থানান্তরিত হবে, পশ্চাতের দিকে স্থানান্তরিত হবে বা পেছনের দিকে স্থানান্তরিত হবে, সবকিছু এই কটা এই জিনিসগুলোই লিখতে পারো। আচ্ছা, গড় উৎপাদনশীল, গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিম্ন বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। হ্যাঁ, উৎপাদন বন্ধের বিন্দু এটাই বলা হয়। এবিসি রেখার নিম্ন বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু। তারপরে অথবা যেটা আছে সেটা বলেছে ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জন হয় যখন দাম ও গড় ব্যয় পরস্পর সমান হয়। এখানে দেখো এটা ভুল দেওয়া আছে, কারণটা হচ্ছে দামটা বেশি থাকে কিন্তু এসি মানে গড় ব্যয়টা কম থাকে, গড় ব্যয়টা কম থাকে, দাম কি বেশি হতো, এটা দুটো সমান হয় না। স্বাভাবিক মুনাফা বলতো, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি এমসি দাম এআর এমআর সবই একই হতো। এবার বলেছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান এক হলে প্রান্তিক রেভিনিউ ড্যাশ হয়। এখানে হবে, এখানে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে, এটা তোমাদের রেভিনিউতে আছে, রেভিনিউয়ের শেষের দিকে এটা শূন্য হয়। এরপরে দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1 এর বেশি হলে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা কি হবে, রেভিনিউটা স্থিতিস্থাপকতার পরম মান 1 এর বেশি, তাহলে রেভিনিউ হবে 0 থেকে বেশি। দাম অপেক্ষা, এটা আমার যতদূর মনে হয় এটা বেশি হবে, দাম অপেক্ষা বেশি হওয়াটাই উচিত। আর কোশ্চেন হচ্ছে এখানে গড় ব্যয় সর্বনিম্ন হলে প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সঙ্গে সমান হয়, এটা ঠিক। আর এর অথবা লাস্ট কোশ্চেন যেটা আছে মোট স্থির ব্যয় রেখা উৎপাদন অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। হ্যাঁ, উৎপাদন অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, অনুভূমিক অক্ষের সঙ্গে বা উৎপাদন অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে তোমাদেরকে যেটা বলার, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তার কারণটা হচ্ছে মানে তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে গেছে তখন আমি ঘুমোচ্ছিলাম বললে চলে, কেন আমি ঘুমোচ্ছিলাম। তো ফোন এত বেশি, ফোনে মেসেজ এসেছে এবং ফোন এসেছে, এসে মানে তোমরা আমাকে জানিয়েছো যে থ্যাংক ইউ ম্যাম, আপনি সাজেশন যা দিয়েছিলেন সেখান থেকে এসেছে, পরীক্ষা ভালো হয়েছে আমাদের। এই যে মানে একজন ইউটিউবারকে, একজন ইউটিউবের ম্যাডামকে তোমরা যে এতটা রেসপেক্ট দিয়েছো, আমি বলবো না সবাই বলেছে, সবাই ধরে ধরে বলেছে, কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাকে এটা জানিয়েছে। তো তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তাদের মধ্যে কয়েকজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে নামগুলো আমি তোমাদের বলছি। নাম অনির্বাণ আমাকে জানিয়েছে, অনির্বাণ ও আমার কাছে অনলাইন পড়ে। এছাড়াও শুভজিৎ আমার কাছে পড়ে না, শুধুমাত্র অনির্বাণ আমার কাছে পড়ে বলতে ইউটিউব দেখেই ও আমার কাছে পড়তে এসেছিল। আচ্ছা, শুভজিৎ উত্তর 24 পরগনা থেকে, ও আমাকে জানিয়েছে। তারপর গৌরব ফোন করে জানিয়েছে। আর একজন আমি নামটা সম্ভবত মালদার ছেলে, ইফতিকার জামান, এও জানিয়েছে। খুব ভালো না, খুব খারাপ না যদিও বলেছে। তো যাই হোক, রচনা জানিয়েছে যে আমার পরীক্ষার রচনা আমার কাছে মাঝখানে পড়েছিল, তারপরে কিছু সমস্যা থাকার জন্য আমার কাছে আর পড়তে পারেনি, কন্টিনিউ করতে পারেনি, কিন্তু পরীক্ষার পরে ও নিজে থেকে জানিয়েছে যে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে। পূর্বালি জানিয়েছে পরীক্ষা ভালো হয়েছে। তাছাড়াও আমার কাছে যারা পড়ে, কোয়েল, সুধা, এরাও জানিয়েছে যে পরীক্ষা ভালো হয়েছে। তো আমার কাছে যারা ইউটিউব দেখে, শুধুমাত্র ইউটিউব দেখে আমার কাছে পড়তে এসেছো এবং আজকে জানিয়েছো যে না আসলেও, পড়তে না আসলেও জানিয়েছো যে ম্যাম পরীক্ষা কেমন হয়েছে, তার পরীক্ষা কেমন হয়েছে, এটা আমার কাছে খুব বড় পাওয়া যে তোমরা আমাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ।